গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। हे पिशाचिनी, एका गंज में थिरों में दारी दे इंदो आरा किंज में ओम शांति। हे पिशाचिनी दारी दे इतेन तिंज में फुरगली मेंज में ओम। নমস্কার, আমি বৃষ্টি, গল্পের তরীর একজন মাঝিয়ান। দেখতে দেখতে 4টে বছর কাটিয়ে ফেললাম আমরা। 2021 সালের 1 জানুয়ারি গল্পের তরীর যাত্রা শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে প্রায় 2100 জন যুক্ত হয়েছেন আমাদের পরিবারে। পুরনো শ্রোতা যারা, তারা জানবেন আমরা প্রতি বছর গল্পের তরীর জন্মদিন উপলক্ষে গল্পের তরী অরিজিনালস নামে একটা স্পেশাল সেগমেন্টে গল্প শোনাই, যেখানে এমন একটা গল্প থাকে যা তরীরই 4-5 জন সদস্যের কলমে ধাপে ধাপে লেখা। আজ আপনাদের শোনাবো গল্পের তরী অরিজিনালসের 3য় গল্প, দ্য ফাইনাল সিন। লিখেছেন সোমতীর্থ, শুভদীপ, শ্রীমন্ত এবং পৃথ্বীরাজ। চলুন তাহলে শুরু করা যাক। দ্য ফাইনাল সিন। অফিসে ঢুকতেই বড় সাহেবের ঘরে ডাক পড়ল শ্যামল বাবুর। প্রিমিয়াম বিল্ডার্সের সিনিয়র আর্কিটেক্ট শ্যামল সেন। জার্মানি, স্পেন আর কানাডায় 25 বছর কাটিয়ে দেশে ফিরে এই কোম্পানিরও অনেক বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করেছেন। নিজের কাজের ব্যাপারে সাংঘাতিক রকম সিনসিয়ার। প্রত্যেকটা প্রজেক্টের রেটিং দুর্দান্ত। মোটা কাঁচের দরজার উপরে স্টিকার লাগানো, JN রয় ডাইরেক্টর। ভারী দরজাটার ওপারে ঘরটার আয়তন আনুমানিক 400 স্কোয়ার ফুট হবে। সেটা ঠেলে বড় সাহেবের ঘরে ঢুকতেই তিনি স্ক্রিন থেকে মুখ তুলে তাকিয়ে ইশারায় বসতে বললেন। তারপর 2 বার ওকে আর 3 বার হু হু বলে ফোনটা কেটে প্রথমে একটা চাপা নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর হেসে বললেন, ব্যাস, অল সেট শ্যামল বাবু। এই কনফার্মেশনের অপেক্ষাতেই ছিলাম। আবার আমরা এমন একটা প্রজেক্ট পেলাম যেটা আপনি ছাড়া সম্পূর্ণ করা অসম্ভব। কি স্যার? 1 মিনিট, সব বলছি। চওড়া বড় টেবিলটার পাশের দেওয়ালে একটা বড় সাদা বোর্ড, তার সামনেই একটা প্রজেক্টর। সময় নষ্ট না করে বড় সাহেব প্রজেক্টর চালিয়ে দিলেন। সাদা বোর্ডে নতুন প্রজেক্টর, নানান রকম স্কেচ, ফ্লোর প্ল্যান, 3D হলোগ্রাম সমস্ত ভেসে উঠতে লাগলো। ওনারা দুজনে খুঁটিনাটি বিষয়গুলো দেখতে শুরু করবার সাথে সাথেই মিস্টার রয় গলা খাঁকড়ে বলতে শুরু করলেন, এই যে, এটা কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বজবজের দিকে একটা বিশাল জমিদার বাড়ি। তবে এখন সেটা একটা ধ্বংসাবশেষ মাত্র। পুরো বাড়ি বা হানা বাড়ি বললেও ভুল হবে না। বছর কয়েক আগেই এই বাড়িটি কিনেছিলেন প্রয়াত চিত্র প্রযোজক পরিচালক বিরূপাক্ষ হাজরা। কোনোদিন বাস করেছেন বলে তো মনে হয় না। পুরনো বাড়ি ফেলেই রাখা ছিল। মাঝে মধ্যে ওখানে যেতেন, উইকেন্ডে 2-1 রাত কাটিয়ে নিজেদের সল্টলেকের বাড়িতে ফিরে আসতেন। বর্তমানে ওনার বিধবা স্ত্রী শ্রীনন্দিনী হাজরা তেতলার রেয়ার উইংয়ের একটা অংশকে মোটামুটিভাবে বাসযোগ্য করে নিয়েছেন। এখন পুরো বাড়িটিকে রেনোভেট করাতে চান শ্রীনন্দিনী দেবী। তাই ডাক পড়েছে প্রিমিয়াম বিল্ডার্সের। তিনি আবার বিশেষভাবে আপনার কথা বলেছেন, যাতে আপনাকেই এই প্রজেক্টে নিয়োগ করা হয়। শ্যামলবাবু ভ্রু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালেন। তার মানে ভদ্রমহিলা আমার ব্যাপারে সব জানেন? মাথা নাড়লেন
মিস্টার রয়। তার মুখে একটা হাসি এখনো লেগেই আছে। বললেন, তবে আর বলছে কি, লেগে পড়েন মশাই। সাদা বোর্ডে জায়গাটার ব্লু প্রিন্টের ওপর চোখ রেখেই এবার মুখ খুললেন শ্যামল বাবু। আচ্ছা, শ্রীনন্দিনী দেবী কি আধুনিক কিছু কাঠামো চাইছেন, নাকি ঐতিহ্যবাহী আর্কিটেকচার মেনটেন করেই রেনোভেট করতে চাইছেন? এইটা আপনি শ্রীনন্দিনী দেবীর কাছেই জানতে পারবেন। দেখুন সেন, কাজটা খুব বড় আর সূক্ষ্ম, তাই আপনি ছাড়া এই কাজ করার যোগ্যতা প্রিমিয়াম বিল্ডার্সে কারো আছে বলে আমি মনে করি না। তবে এইটুকু বলতে বলতে কি যেন একটা ভেবে কথাটা আর শেষ করলেন না মিস্টার রয়। তার জন্য ধন্যবাদ। তবে কি জানেন, আমারও এই বাড়িটার উপরে কাজ করার একটা পার্সোনাল ইন্টারেস্ট আছে। শ্যামলবাবু ঠিক কি বলতে চাইছেন বড় সাহেব বুঝতে পারলেন না। বললেন, যদি কিছু মনে না করেন, আমাকে এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারেন। আমি প্রফেশনাল গোপনীয়তা বজায় রাখবো। না না, তেমন কিছু নয়। প্রায় 200 বছর আগে এই জমিদার বাড়িটি আমার এক পূর্বপুরুষের ছিল। রীতিমতো চমকে উঠলেন বড় সাহেব। হ্যাঁ, বলেন কি সেন? ইয়েস স্যার, 18 শতাব্দীর গোড়ার দিকে আমার এক পূর্বপুরুষ ইন্দ্রনারায়ণ সেন এই বাড়িটি পালবংশীয় কোনো এক রাজার কাছ থেকে কিনেছিলেন। কি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওনার কপালের ভাঁজ আর জিজ্ঞাসাপূর্ণ দৃষ্টির দিকে চেয়ে শ্যামলবাবু ধীর কণ্ঠে বললেন, আমারও প্রথমে দেখে বিশ্বাস হয়নি স্যার। পরে নকশাটা একটু খুঁটিয়ে দেখে বুঝলাম এটা আমাদেরই সেই পৈতৃক বসত বাড়িটা। তবে যে খটকাটা আমার কিছুতেই কাটছে না তা হলো, ভদ্রমহিলা আমাকে খুঁজলেন কেন? মিস্টার রয় একটা শ্রাগ করতে করতে মাথা নাড়লেন। আপনার নাম ডাকতে একটু কান পাতলেই শোনা যায় শ্যামলবাবু। তবে আপনার পূর্বপুরুষের বাড়ি আপনার হাতেই নতুন রূপ পাবে, এই সমাপতনেই আমি ভীষণ খুশি। এখন বাজছে 3:15। না, আপনি আর দেরি করবেন না, এখনই রওনা হয়ে যান। শ্রীনন্দিনী দেবীর সাথে সমস্ত টেকনিক্যালিটির খুব ভালো করে আলোচনা করে নেবেন। ওরা ওই বাড়িতেই আপনার থাকার ব্যবস্থা করেছেন। মিনিট কুড়ির মধ্যেই নিজের অ্যাকসেন্ট গাড়িটা নিয়ে শ্যামল সেন বজবজের উদ্দেশ্যে রওনা হলেন। বাড়িটার সামনে যখন পৌঁছলেন তখন সন্ধে নেমে গেছে অনেক আগেই। এমনিতেই বর্ষা বাদলার সময়। চারিদিক দেখেই বোঝা যায় একটু আগেও প্রচণ্ড ঝড় জল হয়েছে। বৃষ্টিটা এখন কমেছে, তবে মেঘের গর্জন থামেনি। একটা স্যাঁতস্যাঁতে গুমোট ভাব। গাড়িটা পার্কিং করে একটু এগিয়ে যেতেই অন্ধকার ধ্বংসাবশেষের ভেতর থেকে একটি রোগা সোগা বেটেখাটো লোক বেরিয়ে এলো। শ্যামল সেন একটি ছাতা খুলে লোকটার দিকে গটগট করে এগিয়ে গেলেন। গম্ভীর স্বরে লোকটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, শ্রীনন্দিনী দেবী কি বাড়িতে আছেন? আগে আজকাল তো ম্যাডাম বাড়িতেই থাকেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বাবু। আমাকে তোমার চেনার কথাও না। আমি প্রিমিয়াম বিল্ডার্সের শ্যামল সেন। এই বাড়িতে কিছু কাজকর্ম আছে, তাই এসেছি। আগে সাহেব, ম্যাডাম উপরেই আছেন দোতলায়, আপনি ঢুকে বাঁদিকে চলে যান। ধন্যবাদ। তোমার নামটা কি বলো তো? আগে আমার নাম দিবাকর। ও আচ্ছা, দিবাকর, একটা কথা বলো তো, এই বাড়িতে ম্যাডাম ছাড়া আর কে কে থাকেন? ম্যাডাম ছাড়া শুধু আমি আর ফুলি। ফুলি? ও একটা সাঁওতালি মেয়ে, ম্যাডামের চাকরানি। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ দিবাকর? আমি একটু দোকানে যাচ্ছি স্যার, আপনি ভেতরে চলে যান, ফুলি আছে,
কোনো অসুবিধা হবে না, ওই আপনাকে ম্যাডামের কাছে নিয়ে যাবে। আচ্ছা। শ্যামল সেন এগিয়ে যান বসত বাড়িটার দিকে। প্রায় 400 বছর আগের তৈরি এই বিশাল জমিদার বাড়িটি খুব সম্ভবত পাল বংশীয় রাজা সূর্যশেখর বানিয়েছিলেন। তিনি ছিলেন আলীবর্দী খাঁর খাস দেওয়ান। পরে বাড়িটি কেনেন শ্যামল সেনের পূর্বপুরুষ ইন্দ্রনারায়ণ। বাড়িটি বিক্রি করে দেওয়ার পুরো ইতিহাসটা অবশ্য জানা নেই শ্যামল বাবুর। শুধু এইটুকুই জানেন, অভাবে পড়ে কিন্তু এই বাড়ি বিক্রি হয়নি। এর পিছনে ছিল অন্য আরো কোনো কারণ। অবশ্য কালের নিয়মে এই বাড়িকে হানাবাড়ি আখ্যা দেওয়া, তাকে জড়িয়ে নানা রকম কানাঘুষো গল্প, অভিশপ্ত রহস্যময় অস্বাভাবিক মৃত্যুর গল্পগাথা এইসব বরাবরই ছিল, সে কথা তার জানা। সিংহদুয়ার পেরিয়ে গাড়ি বারান্দার সামনে এসে শ্যামল সেন দেখলেন দরজা খোলা আছে। ভিতরে অল্প আলো, একটা মোমবাতি জ্বলছে। আপনি কি মিস্টার শ্যামল সেন, আর্কিটেক্ট? একটি রোগা লম্বা স্মার্ট চেহারার মেয়ে দরজার সামনেই দাঁড়িয়েছিল। রংটা চাপা। হ্যাঁ। আসুন, আমি ফুলি। সাঁওতালি মেয়ে নাম ফুলি শুনে শ্যামল সেন যেরকম সাঁওতালি মেয়ে কল্পনা করেছিলেন এ তো একেবারেই আলাদা। বেশ শিক্ষিত মনে হচ্ছে, তার উপর টি শার্ট আর জিন্স পরা। ম্যাডাম আমাকে সব বলেছেন। আপনি সিঁড়ি দিয়ে উপরে সোজা 3 তলায় উঠে যান। কফি খাবেন তো, না অন্য কিছু? একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল মেয়েটির মুখে। রংটা চাপা হলেও একটা অদ্ভুত রকম আকর্ষণ করবার ক্ষমতা যেন রয়েছে এই মেয়েটির মধ্যে। আপাতত কফি হোক। আসতে পারি? দরজার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন শ্যামল সেন। প্রশ্ন শুনে চেয়ারে বসা অবস্থায় ঘাড় ঘোরালেন আন্দাজ বছর 50-এর এক ভদ্রমহিলা। ঘরে একটি মাত্র মোমবাতি জ্বলছে, তাতে আলো আধারের এক মায়াবী জগৎ তৈরি হয়েছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মহিলা। আপনি প্রিমিয়াম বিল্ডার্সের? হ্যাঁ, শ্যামল সেন। নমস্কার, আমি শ্রীনন্দিনী হাজরা। নমস্কার। আসুন, ভিতরে আসুন। এখনো ইলেকট্রিসিটির ব্যবস্থা করে উঠতে পারিনি, তাই মোমবাতি ভরসা। মোমবাতির আবছা আলোয় শ্যামলবাবুর খানিকক্ষণ সময় লাগলো ধাতস্থ হতে। কে জানে কেন একটা হালকা অস্বস্তি মনের মধ্যে পাক খাচ্ছে। কারণটা কিছুতেই বুঝতে না পেরে শ্যামলবাবু চোখটা ঘোরালেন। ঘরে আসবাবের বাহুল্য নেই। একটি পালঙ্ক, একটি কাঠের আলমারি, ডান দিকে একটা ছোট টেবিল। যদিও দেখে মনে হচ্ছে হালে পালিশ করা, তবুও মোমবাতির মৃদু আলোতেও তার সবগুলিতে প্রাচীনত্বের আভাস বেশ স্পষ্ট। আর একটি মাত্র চেয়ার, যেটায় কিছুক্ষণ আগে শ্রীনন্দিনী দেবী বসেছিলেন। আপনি এই চেয়ারটাতেই বসুন। পুরনো ফার্নিচারের মধ্যে আর ভালো কিছু পাইনি। আমার আবার অ্যান্টিক জিনিসপত্রের উপর একটু টান আছে। হ্যাঁ, এই বাড়ির পরিবেশে এই ফার্নিচারই অবশ্য ভালো মানায়। শ্রীনন্দিনী উঠে বসলেন পালঙ্কের ওপর। এতক্ষণে অস্বস্তির কারণটা বুঝতে পেরেছেন শ্যামলবাবু। শ্রীনন্দিনী দেবীকে ভীষণ চেনা চেনা লাগছে ওর, কিন্তু এর আগে কোথায় দেখেছেন কিছুতেই মনে করতে পারছেন না। বাড়ির দোতলাটা আপাতত রেনোভেট করানোর প্ল্যান আছে।
বুঝতেই পারছেন আমি সেই পুরনো ভাবটাই রাখতে চাইছি। বাড়ির প্রতিটি ঘর, বারান্দা সবকিছু যেন সেই 400 বছর আগের পরিবেশ অনুযায়ী হয়। আচ্ছা ম্যাডাম। টাকার জন্য ভাববেন না, আই ওয়ান্ট দ্য বেস্ট। জানি ম্যাডাম, সেজন্য আমার স্যার মিস্টার রয় আমায় ডিরেক্ট কথা বলার জন্য পাঠালেন। আপনি শুধু কাইন্ডলি একবার আমাকে ডিজাইনটা দেখিয়ে নেবেন। সার্টেনলি ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করি। আপনি কি প্রিমিয়াম বিল্ডার্সের অফিসে আগে এসেছিলেন? না তো, কেন বলুন তো? ও না না, আমারই ভুল। আচ্ছা, আমি দোতলাটা একবার ঘুরে দেখতে চাই। যদিও বাড়ির ব্লু প্রিন্ট আমি দেখেছি, তবুও একবার ফিজিক্যালি দেখে নেব। অফকোর্স। মনের কৌতূহল চেপে রেখে বসে রইলেন শ্যামলবাবু। এমন সময় দরজায় টোকা পড়ল। দুজনে ঘাড় ঘুরিয়ে দেখলেন ফুলি দাঁড়িয়ে রয়েছে, হাতে ট্রেতে ধোঁয়া ওঠা 2টি কফির কাপ, আর তার সঙ্গে 2টো প্লেটে পকোড়া। ঘরে ঢুকে ট্রে থেকে কাপ আর প্লেট টেবিলের ওপর রাখল ফুলি। থ্যাংক ইউ। হালকা হেসে ফুলিকে বললেন শ্যামল সেন। ফুলি দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, মিসেস হাজরা ওকে ডেকে বললেন, ফুলি, ওনাকে নিয়ে দোতলাটা একবার ঘুরে এসো, উনি পুরোটা দেখবেন। আচ্ছা ম্যাডাম, আপনাদের কফি শেষ হোক। বলে খালি ট্রে হাতে নিচে নেমে গেল ফুলি। শ্যামল সেন গরম কফির কাপে সশব্দে চুমুক দিতে লাগলেন। হঠাৎ একটা প্রশ্ন মনে আসাতে কাপটা ট্রেতে রেখে শ্যামল বললেন, আপনারা এই বাড়িটা কার কাছ থেকে কিনেছিলেন? ব্রোকার বাড়িটা দেখায়, ওনারের কি যেন একটা নাম, সামথিং, সরি নামটা ভুলে গেছি। বাড়িটা ফার্স্ট টাইম দেখেই একটা প্রচন্ড টান অনুভব করি। শ্রীনন্দিনী দেবীর মুখ দেখে কেমন যেন খটকা লাগলো শ্যামল বাবুর। ওনারের নামটা যেন চেপে গেলেন। কফি আর পকোড়া শেষ করেই নিচে দোতলায় যাওয়ার জন্য উঠে পড়েন শ্যামল সেন। ঠিক এই সময় দরজার সামনে এসে দাঁড়ায় ফুলি, হাতে একটা 3 সেলের টর্চ। তুমি ম্যাডামের সঙ্গে কতদিন আছো ফুলি? ওরা এসে দাঁড়িয়েছে দোতলার মুখটাতে। আগে এখানে একটা দরজা ছিল, কিন্তু তা এখন ইতিহাস। অনেক দিন। 3 সেলের টর্চ ভারী কষ্ট করে অন্ধকার দূর করবার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা যেন ব্যর্থ করে দিচ্ছে শতাব্দী প্রাচীন অন্ধকার। দোতলায় টানা বারান্দা চলে গেছে, কম করে 10-12টা ঘর আছে। কোনো ঘরই থাকার উপযুক্ত নয়। দরজা জানলার ধ্বংসাবশেষ রয়েছে, আসবাবপত্রের চিহ্ন মাত্র নেই। বেশ কয়েকটা ঘরে ছাদ থেকে কড়ি বর্গা ঝুলে পড়েছে। মিনিট 10 গেল ঘরগুলো দেখতে। পেছন দিকে আরো কিছু ঘর আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভুলেই যাচ্ছিলাম, চলো। বারান্দার একেবারে শেষে একখানা দরজা, তার একটার পাল্লা উধাও, আর বাকি পাল্লাটা ঝুলে পড়েছে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। কোনো মতে কাত হয়ে দুজনে প্রবেশ করলো দরজা দিয়ে। এদিকে বহুদিন কোনো মানুষের যে যাতায়াত নেই, তা মেঝেতে ধুলোর আস্তরণ, দেওয়ালে মাকড়সার জাল আর ভ্যাপসা গন্ধ থেকেই বোঝা যাচ্ছে। দরজা দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ অঝোরে বৃষ্টি শুরু হলো। একটা বিরক্তিসূচক শব্দ করে শ্যামল সেন মোবাইলটা বের করলেন। 2টো সিমের একটাতেও নেটওয়ার্ক নেই। সময় বলছে সবে সন্ধে 7:30, কিন্তু এই অন্ধকার পুরীতে মনে হচ্ছে যেন গভীর রাত্রি। কে বলবে
কলকাতা শহরের এত কাছেই রয়েছে এরকম একটা জায়গা। সভ্য জগৎ থেকে যেন অনেক দূরের জিনিস মনে হচ্ছে। এখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, 3 তলায় পাবেন। ও, মোবাইলটা পকেটে পুরে সামনের দিকে এগোলেন দুজনে। প্রতিটা ঘরে আলো ফেলছে ফুলি, আর শ্যামল সেন তার জহুরির চোখ দিয়ে দেখে নিচ্ছেন ঘরের সমস্ত কিছু। 5টা ঘর পেরোনোর পর তালাবন্ধ একটা ঘরের সামনে এসে হঠাৎ ফুলির হাতের টর্চটা গেল নিভে। অন্ধকার যেন গ্রাস করল পৃথিবীর শেষ আলোক বিন্দুটুকুও। কি হলো? শ্যামল সেনের গলায় বিরক্তির সঙ্গে পাওয়া গেল চাপা শঙ্কার আভাস। টর্চের ব্যাটারি ফুরিয়েছে মনে হচ্ছে। কিন্তু এভাবে ঝপ করে কি টর্চের ব্যাটারি ফুরিয়ে যায়? প্রশ্নটা মনে এলেও তা প্রকাশ করলেন না শ্যামল সেন। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করলেন তিনি। এতক্ষণ যেটা খেয়াল করেননি, এবার খেয়াল করলেন। মোবাইলের ব্যাটারিও লো, আর বড়জোর মিনিট কয়েক তার আয়ু। শ্যামল সেনের অবস্থাটা বুঝতে পেরে ফুলি বলল, চলুন 3 তলায় গিয়ে একটা টর্চ বা মোমবাতি নিয়ে আসি। হ্যাঁ, তাই চলো। বলে উল্টো মুখে ফেরার পথ ধরলেন দুজনে। আন্দাজ মিনিট 2 হাঁটার পরও সামনের দিকে যাওয়া সেই দরজাটা পাওয়া গেল না। মোবাইল টর্চের আলো দূরে ফেললেন শ্যামল সেন, কিন্তু অন্ধকারের বুক ছিঁড়ে যেতে ব্যর্থ হলো সেই আলো। যেন কোনো অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে আলোক রশ্মি। শালা 3 তলায় ফেরার দরজাটা গেল কোথায়? বারান্দাটা তখন থেকেই শেষ হচ্ছে না, অথচ 150 ফুটের বেশি হতেই পারে না বারান্দা। কোনো উত্তর না পেয়ে পেছনে ফিরতেই দেখলেন ফুলি নেই। কিন্তু এতক্ষণ তার সঙ্গে তো আসছিল ফুলি। আসছিল কি? ফেরার পথ ধরার সময় থেকে আর কি তাকে খেয়াল করেছেন? মোবাইলের চার্জ কমতে কমতে এখন একেবারে বন্ধ হয়ে গেছে। জুলাইয়ের মাঝামাঝি এখন। বাইরে ঝড় জলের দুর্যোগটা বাড়ছে মনে হচ্ছে। তবু শ্যামলবাবুর কপালে ঘামের বিন্দু ফুটে উঠল। একবারের জন্য বিদ্যুৎ চমকালো, তারপর প্রচন্ড জোরে কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। বৃষ্টির শব্দের জন্য শুনতে পাবে না হয়তো, তবু শ্যামলবাবু দিবাকর, দিবাকর বলে জোরে ডেকে উঠলেন। না, কেউ কোনো সাড়া দিল না। শ্যামলবাবুর মনে হলো আজ সন্ধ্যেতেই ফুলির সঙ্গে নিচে নেমে না এলেই ভালো হতো। আসলে তাঁর পূর্বপুরুষের কেনা হলেও তিনি কখনো এখানে আসেননি। তবে বাবার কাছে এ বাড়ির অনেক গল্প শুনেছেন, তাই কৌতূহল চেপে রাখতে না পেরে শ্রীনন্দিনীর সঙ্গে দেখা করতে ছুটে এসেছেন আজই। এখানে আবার ইলেকট্রিসিটি নেই, সঙ্গে পাওয়ার ব্যাংক অবশ্য আছে, কিন্তু কতক্ষণ তা চলবে কে জানে। কিছুটা বিদ্যুতের আলোয় আর কিছুটা অন্ধকার হাতড়ে হাতড়ে শ্যামলবাবু তেতলায় ওঠার সিঁড়ির দিকে এগোচ্ছেন আর এসব ভাবছেন। এত বড় বাড়িটা তার হাতে থাকলে এতদিনে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করে ফেলতেন। হঠাৎ সামনের একটা দরজা ভাঙা ঘর থেকে একটা বাদুড় তীক্ষ্ণ শব্দ করে শ্যামলবাবুর মাথায় ধাক্কা মেরে কোন দিকে যেন উড়ে গেল। তীব্র আতঙ্কে শ্যামলবাবু চিৎকার করতে যাবেন, তখনই তার মুখে 3 সেলের টর্চের আলো ঝলসে উঠল। ফুলি! ফুলি হাসছে। তার চাপা মুখে সাদা দাঁতগুলো বিশ্রীভাবে ঝকঝক করছে। আপনি
আপনি এমন ভয় পেয়ে গেলেন কেন? তুমি আমার পিছনে ছিলে, হঠাৎ তুমি ভ্যানিশ হয়ে গেছিলে কি করে? এই বারান্দার সামনে পিছনে দুটি সিঁড়ি। ব্যাটারিটা শেষ হয়ে যেতেই আমি পিছনের সিঁড়ি ধরে উপরে উঠে ব্যাটারি ভরে সামনের সিঁড়ি দিয়ে নেমে এলাম। এই অন্ধকারে আর এখানে নয়, উপরে চলো। আমার থাকার খাওয়ার কি ব্যবস্থা হয়েছে? ম্যাডাম সব ব্যবস্থা করে রেখেছেন। উপরে মোটামুটি 4টে ঘর, একটায় আপনি থাকবেন। বারান্দার শেষে বাথরুম আছে, দিবাকর্তা জল তুলে রেখেছে। আপনি ফ্রেশ হয়ে ম্যাডামের ঘরে চলে আসুন, ওখানেই খাওয়ার ব্যবস্থা। আধ ঘন্টার মধ্যে শ্যামলবাবু ফ্রেশ হয়ে চেঞ্জ করে শ্রীনন্দিনী দেবীর ঘরে চলে এলেন। চেয়ারের সামনের টেবিলে থালায় 4টি রুটি, 2 পিস চিকেনের ঝোল, একটি সন্দেশ আর খোসা ছাড়ানো 1 বাটি আম। শ্যামলবাবুর পর ফুলি আর তার ম্যাডাম খেতে বসবেন শুনে আহার যে মন দিলেন তিনি। আমার একমাত্র মেয়ে আর জামাই দুজনেই ক্যালিফোর্নিয়ায় থাকে, গুগলের হেডকোয়ার্টারে চাকরি করে। আমার স্বামী বিরূপাক্ষ হাজরার পরপর 4টি ছবি যখন সুপার হিট হয়েছিল, তখন এক ব্রোকারের কাছ থেকে এই জায়গাটির সন্ধান পেয়ে তিনি পুরোটা কিনে ফেলেন। প্রায় 30 একর জায়গা। প্রথমে ভেবেছিলেন একখানা ছোটখাটো স্টুডিও বানাবেন, কিন্তু এমন কপাল, পরপর 3টে ছবি ফ্লপ করলো। দুশ্চিন্তা, তারপর একদিন হঠাৎ হার্ট অ্যাটাক, সব শেষ। বাড়ি মডিফিকেশনের ব্যাপারে আপনার মেয়ের সঙ্গে কথা বলেছেন? মেয়ে সবকিছু বিক্রি করে ওই দেশেই চলে যেতে বলে বারবার, কিন্তু আমি এই দেশ ছেড়ে অন্য কোথাও মরতে চাই না। আচ্ছা, তাহলে আপনি একা একা এত বড় বাড়ি রেনোভেট করতে চাইছেন কেন? কলকাতায় আমার স্বামীর বহু দেশের বহু কালেকশন আছে, সেসবের একটা সংগ্রহশালা করতে চাই। তাছাড়া ওর খাতিরে কয়েকজন পরিচালক অভিনেতা আমার খুব কাছে, ওনাদের সকলকে নিয়ে যদি একটা স্টুডিও করা যায়, আর যাই আমার স্বামী সকলের স্মৃতির মধ্যে বেঁচে থাকুক আরো কিছু নেই। কথায় কথায় খাওয়া শেষ হয়ে গেল। বাইরে বৃষ্টি কিছুটা ধরে এসেছে। ফুলি 3 সেলের টর্চ জেলে শ্যামলবাবুকে শোয়ার ঘরে এগিয়ে দিল। সারাদিনের পরিশ্রমের পরে শ্যামলবাবু ক্লান্ত হয়ে পড়েছিলেন। পাওয়ার ব্যাংকে মোবাইল কিছুটা চার্জ হয়েছে। 3 তলায় টাওয়ারও পাওয়া যাচ্ছে। পরপর 2টো জরুরি ফোন সেরে নিলেন শ্যামলবাবু, একটা বাড়িতে আর অন্যটি প্রিমিয়াম বিল্ডার্সের বড় বাবুকে। তারপর জল খেয়ে মোমবাতি নিভিয়ে শুয়ে পড়তে যাবেন, হঠাৎ বারান্দায় একটা চাপা গোঙানির আওয়াজ। মনে হলো কোনো মহিলা যেন ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছে। আওয়াজটা চাপা কিন্তু তীব্র। এক হাতে কম্পমান মোমবাতি আর অন্য হাতে ঘরের দরজাটা খুলতে চাইলেন শ্যামলবাবু, কিন্তু এ কি, দরজা বাইরে থেকে বন্ধ নাকি? বেশ কিছুক্ষণ কসরত করবার পরে অবশেষে দরজা খুলল, কিন্তু বাইরে তো কেউ নেই। মোমবাতির আলোয় বারান্দার যতটুকু দেখা যাচ্ছে তাতে আলো আধারির ছায়া আর বিদ্যুতের চমক ছাড়া অন্য কিচ্ছু নেই। বারান্দায় পা দিতেই শ্যামলবাবুর মনে হলো কিসের একটা অমোঘ টান তিনি অনুভব করছেন। সামনের অন্ধকার বারান্দা, সিঁড়ি, হলঘরের দিকে তাকিয়ে তার বারবার হৃৎস্পন্দন অশনি সংকেত জানাচ্ছে। হঠাৎ দূরের হলঘরের ডান দিকের একটা দরজা
খুট করে যেন খুলে গেল। জমাট অন্ধকারে কোনো এক ছায়ামূর্তির আভাস পেলেন যেন। কে? ফুলি? দিবাকর? নাকি অন্য কেউ? কে 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 ওখানে? ধরা ধরা গলায় একবার হাঁক দিলেন, কিন্তু কোনো জবাব এলো না। শ্যামলবাবুর পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন নেমে গেল। দরজাটার দিকে পা বাড়াতেই মনে হলো ছায়ামূর্তিটা যেন একটু পিছিয়ে গেল। শ্যামলবাবুর হৃদস্পন্দন দ্রুত, শ্বাস প্রশ্বাস আরো দ্রুত। মোমবাতিটা সজোরে চেপে ধরেছেন, যেন ওটাই এখন একমাত্র লাইফ লাইন। ঘরটায় ঢুকেই বুঝলেন অন্যান্য ঘরগুলোর থেকে এই ঘরটা অস্বাভাবিক রকমের বেশি ঠান্ডা, আর ঘরের আবহাওয়াটাও কেমন যেন ভারী। মোমবাতির আলোয় আর আবছায়াতে বোঝা যাচ্ছে আসবাবপত্র কিছুই নেই। শুধু চোখে পড়ল বাঁ দিকের দেওয়ালের উপরে টাঙানো রয়েছে পুরো ধুলো সমেত একটা বেল্লায় আয়না। কৌতূহলী হয়ে আয়নার সামনে দাঁড়াতেই বাঁই করে মাথাটা ঘুরে গেল। মাটিতে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে উনি শুনতে পেলেন সজোরে দরজাটা বন্ধ হওয়ার শব্দ। তারপর আর কিছু মনে নেই। দিশেহারা ঘর্মসিক্ত অবস্থায় সকালে তার ঘুম ভাঙল বিছানায়। গতরাতে কি যে ঘটেছিল এবং কেন, নাকি কোনো দুঃস্বপ্ন ছিল, নাকি তার ক্লান্ত অবসন্ন মনের ছলচাতুরি, কিছুই তিনি বুঝতে পারলেন না। শ্রীনন্দিনী দেবী দরজার সামনে দাঁড়িয়ে আছেন। একটা অদ্ভুত হাসি মুখে তিনি প্রশ্ন করলেন, ঘুম হলো? না, মানে গতকাল রাতে অদ্ভুত সব কাণ্ড সত্যি নাকি স্বপ্ন কিছুই তো বুঝতে পারছি না। এই বাড়িটার অনেক গোপন ব্যাপার আছে শ্যামলবাবু। বিরূপাক্ষ এই বাড়িটাকে খুব ভালোবাসতেন জানেন, কিন্তু এই বাড়িটার একটাই দোষ, বাইরের লোকের প্রতি করুণ দল। মানে? মানে আর কি, আপনি এসে পড়েছেন, সব জানতে পারবেন, অপেক্ষা করুন। বাড়িটাকে ভয় নেই, যা ছেড়ে গেছেন তার ভয়। মানে কি ছেড়ে গেছেন? শ্রীনন্দিনী ফুলির দিকে কটমট করে তাকিয়ে হালকাভাবে মাথা নাড়তেই ফুলি চোখ নামিয়ে নিল। এ কি, এ যে প্রবল অস্বস্তির ব্যাপার। সিঁড়ির কাছে নীরবে দাঁড়িয়ে রয়েছে দিবাকর। তার চোখ মুখ এমন ভাবে কুঁচকে আছে যেন সে কিছু বলতে চায়, সতর্ক করতে চায়, কিন্তু সে নিরুপায়। আচ্ছা, বিরূপাক্ষ বাবুর মৃত্যুটা কি অস্বাভাবিক ছিল? খবরে কি বলেছিল তেমনটা? অনেক চিন্তা করেও শ্যামলবাবুর মনে পড়ল না। শ্যামলবাবু মনে মনে সংকল্প করলেন, হাল ছাড়লে হবে না, যেভাবেই হোক সত্য উদ্ঘাটন করতেই হবে। এতজন মানুষ যখন আছে, প্রাণ সংশয় তো আর হবে না। এই সংকল্পের দৃঢ়তা পাথরের মতো যেন চেপে বসল শ্যামলবাবুর মাথায়। তিনি ঠিক করলেন দিন কয়েক থেকে সব হিসেব নিকেশ করে রেনোভেশন অ্যান্ড রেস্টোরেশনের কাজ শুরু করে দেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী পরবর্তী কয়েকটি দিনের মধ্যে লেবারদের আনাগোনা শুরু হলো ঠিকই, তবে বাড়িটার কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্যের জন্য তারা সন্ধ্যা নামার আগেই প্রস্থান করত। শ্যামলবাবুর বাড়িটার প্রতি অবসেশনের সাথে স্থান এবং কালের অসঙ্গতি পাল্লা দিয়ে বৃদ্ধি পেল। তার ঘুম ভাঙত কখনো একতলায়, কখনো সিঁড়িতে,
আবার কখনো স্টাডিতে। মনেই পড়তো না কখন আর কিভাবে তিনি সেখানে পৌঁছলেন। পদশব্দ আসতো, আবার মিলিয়ে যেত। নির্বাক ফুলি আর দিবাকরের অবস্থান অসহ্য লাগত। আর বাড়িটা তখন ওনার কাছে একটা আর্কিটেকচারাল চ্যালেঞ্জের থেকেও বেশি একটা অর্ধসত্যের গোলক ধাঁধায়, একটা পূর্ণাঙ্গ ফাঁদে পরিণত হয়েছে। দিন দুয়েক পরে আবার একটা বর্ষণমুখর রাত্রে শ্যামলবাবু মনে মনে ভাবছিলেন, এই বিধবা ভদ্রমহিলার রহস্যময় আচরণ আর কর্মচারীদের বিরক্তিকর গতিবিধির একটা বিহিত করতেই হবে। তিনি ঠিক করলেন এইসব অদ্ভুত অস্বাভাবিক কার্যকলাপের ব্যাপারে শ্রীনন্দিনীকে তিনি সরাসরি প্রশ্ন করবেন। সেদিন সন্ধ্যা থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছিল। রাত 10টা নাগাদ শ্রীনন্দিনীর ঘরের সামনে গেলেন শ্যামলবাবু। শ্রীনন্দিনী কি ভাবছিলেন কে জানে, ভাবলে সেন মুখে একদৃষ্টে তাকিয়ে থেকে বললেন, রেস্ট করলেই তো পারতেন, উঠলেন কেন? এই যে প্রবল অস্বস্তির ব্যাপার, কি করে রেস্ট করি বলুন তো? আপনি আমাকে অনেক কিছু লুকোচ্ছেন। কি ছেড়ে গেছেন বিরূপাক্ষবাবু? কেন সবসময় মনে হয় যে কেউ সর্বক্ষণ আমার প্রতি নজরদারি করছে? শ্রীনন্দিনী তৎক্ষণাৎ কোনো উত্তর দিলেন না। চোয়াল শক্ত করে উঠে দাঁড়ালেন। দেওয়ালে তার ছায়াটা কাঁপছে। সত্যিই শুনতে চান? শুনুন তাহলে। বিরূপাক্ষর অজানাকে নিয়ে বরাবরই অবসেশন ছিল। ওর ছবিগুলোতে ও বারবার গুপ্ত এবং অলৌকিক ঘটনার বয়ান করত। জীবন ও মৃত্যুর মাঝখানে একটা সূক্ষ্ম রেখা বরাবর চলত। অবশ্য শেষ ছবিটাই একটু অন্যরকম ছিল। ঠিক চলচ্চিত্র ছিল না, জানেন, ওটা একটা আচরণ বিধি, কেমন যেন একটা তন্ত্র পদ্ধতি ছিল। কি ছিল? তন্ত্র পদ্ধতি? মানে তন্ত্রমন্ত্র? হ্যাঁ, কি বলছেন? ওর কিরকম একটা দৃঢ় বিশ্বাস জন্মেছিল ও একদিন অলৌকিক কোনো কার্যকলাপের শুটিং করবে আর তারপর ফিল্মের মধ্যে সেটা দেখাবে। এই ধারণাটা ওকে এতটাই গ্রাস করেছিল যে এক লুপ্তপ্রায় প্রজাতির একটি মেয়ে ফুলিকে একদিন থেকে নিয়ে এসে হাজির করলো। তার সাহায্যে সেই উপজাতির তন্ত্র পদ্ধতি এই বাড়ির গোপন স্থানে শুরু করলো। দিবাকর বহু পুরনো লোক, এই বাড়ির অনেক ইতিহাস ও জানা। শেষের দিকে দিনগুলোতেও এদের সাহায্যে অনেক আচার উপাচার করেছিল। তারপরেই একদিন বিরূপাক্ষ মারা যান। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন শ্রীনন্দিনী। কিভাবে, ঠিক কি হয়েছিল বলুন তো? বিরূপাক্ষ তার প্রয়াসে সফল হয়েছিলেন। ফিল্ম নয়, উনি এমন কিছু সন্ধান পেয়েছিলেন, এমন কিছু ব্যাপার ক্যামেরা বন্দি করেছিলেন যেটা হয়তো তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমি তো কিছুই... সেটাই তো বলতে চাইছি। এর সংযোগ ফিল্মের সাথে নয়, এই বাড়িটার সাথে, এই বাড়ির বাসিন্দাদের সাথে। বিরূপাক্ষ বাবুর আত্মা? না না শ্যামল বাবু, না, বিরূপাক্ষ নয়। এমন কিছু যা ও সাধনা করে নামিয়ে এনেছিল, সেটা আরো ভয়ঙ্কর কিছু একটা। ওর চেহারায় সেটা নিজেকে আড়াল করে রাখে। আমাদের মাঝে মাঝে দেখা দেয়, আমাদের দেখে, আমাদের আশেপাশে ঘোরে। হতবাক শ্যামলবাবু তার ঘরে ফিরে এলেন। 11টা বেজে গেছে অনেকক্ষণ। ফুলি তার ঘরে টোকা দিয়ে মৃদু স্বরে বলল, আসবো? হ্যাঁ, কি বলছো বলো।
বাইরে মুষলধারে বৃষ্টির শব্দ। তবুও ইশারায় চুপ করে থাকতে বলে ভীষণ চাপা স্বরে ফুলি জিজ্ঞেস করল, আপনি সত্যের সন্ধান করছেন? বিরূপাক্ষ বাবু কিন্তু ঘুমের মধ্যে মারা যাননি। আমি জানি, ওরা যাই বলুক। মানে তাহলে কিভাবে? ফুলি ভেজানো দরজার দিকে একবার চকিতে দেখে নিয়ে বলল, বিরূপাক্ষ বাবু শুধুমাত্র একজন ফিল্ম ডিরেক্টর ছিলেন না। ওনার প্রাচীন আচার অনুষ্ঠান, বিলুপ্ত তন্ত্র সাধনা, পৃথিবীর মানুষ যা ভুলে গেছে, এই সবের গবেষণা করতেন। আমাকেও এনেছিলেন তার গবেষণায় সাহায্য করবার জন্য। আমার উপজাতির সাধনার শতাব্দী প্রাচীন পদ্ধতি, কিংবদন্তি শক্তির উপাসনা করতে উনি থামতে চাননি। ফুলির স্বর একটু যেন কেঁপে উঠল, স্মৃতি বিজড়িত হয়ে নাকি সেটা ভয়ে শ্যামলবাবু বুঝতে পারলেন না। বললেন, কি বলতে চাও স্পষ্ট করে বলো। এই কথাটা তো আমি এক্ষুনি শুনে এলাম। তুমি বলতে চাও এই অশরীরী আত্মা এসবের জন্য দায়ী, এই তো? হ্যাঁ স্যার, এই কিন্তু ছেড়েও যায় না, কাউকে যেতেও দেয় না। এই কথাটা বলবার সাথে সাথেই একটা বাজ পড়ল, আর শ্যামলবাবু দেখলেন ঘরের দরজাটা এক ধাক্কায় খুলে দিবাকর কটমট করে ফুলির দিকে তাকিয়ে বলল, সব বলবার দরকার কি ছিল? এটাকে ঠিক করলি? ঘোর বিপদ দিকে আনলি। তুমিও তো তাহলে সব জানতে দিবাকর, তুমি থেকে গেলে কেন? বেশি দেরি হওয়ার আগে ফুলি, তোমরা চলে গেলে না কেন? আমি মনিবের চাকর, হুকুমের দাস। আমি সব পরিচ্ছন্ন রাখতাম। বাড়িটার যত্ন করলে সেইটাকেও তো যত্ন করা হতো। চলে যাওয়া তো সহজ নয় বাবু। আমরা তো সবাই আবদ্ধ, আমাদের কারও কোথাও যাওয়ার তো জো নেই। আমরা সকলেই নিরুপায়। ফুলি অপরাধীর মতো মুখ করে বলল, আমি আপনাকে সাবধান করতে চেয়েছিলাম। এবার হঠাৎ দরজাটা একবার সজোরে খুলে আবার সজোরে বন্ধ হয়ে গেল। আর তার সঙ্গে একসাথে শুরু হলো একটার পর একটা রক্তহীন করা ঘটনা। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার সাথে সাথেই যেন অন্ধকার আরো গাঢ় হয়ে এলো, আর ঘরের ভেতরে শুরু হলো এক টানা পদশব্দ। দেওয়ালের আয়নাটা কাঁপতে কাঁপতে একটা চিড় ধরতে শুরু করলো। আয়নার ভেতর থেকে কিসের যেন একটা ভয়ঙ্কর চেহারার প্রতিচ্ছবি অদ্ভুত ভাবে হাসছে আর বেরিয়ে আসতে চাইছে। সর্বনাশ, এ তো জেগেছে। দিবাকরের চোখে মুখে ভয়। শ্যামলবাবু একটা পেপার ওয়েট ছুঁড়ে মারায় আয়নাটা খান খান হয়ে মাটিতে পড়ে গেল। আর ঠিক তখনই বিস্ফারিত চোখে ফুলি শ্যামলবাবুর হাতটা টেনে ধরে চিৎকার করে বলল, ওটাকে যেটা এখানে বেঁধে রেখেছে সেটাই ধ্বংস করতে হবে। কি সেটা? চলুন বাবু, দেখাচ্ছি। বিস্ময়ে হতভম্ব শ্যামলবাবু করিডোরটা পার করে, দরজাগুলো পার করে যে বেসমেন্টের মধ্যে প্রবেশ করলেন তার আয়তন 1000 স্কোয়ার ফিটের ওপরেই হবে। এই বাড়িতে যে বেসমেন্ট আছে তা তো তিনি ঘুণাক্ষরেও টের পাননি। প্ল্যানেও তো এটা দেখানো নেই। কিসের আর্কিটেক্ট তিনি? নিজের ওপরেই বিরক্তি হচ্ছিল। আর কি আশ্চর্য, এ ঘরেও মোমবাতি জ্বালানো হয়েছে। যাই হোক, ঘরটার চারদিকে নজর করে দেখলেন তন্ত্র সাধনার নানান উপকরণ সেখানে উপস্থিত। ঘরে মোমবাতির আলোয় প্রথমেই যেটা নজরে পড়ল সেটা একটা স্বল্প উচ্চতা স্তম্ভ, যাকে বলে অল্টার স্ট্যান্ড।
তার গায়ে হাতে আঁকা প্রাচীন শিলালিপির কিছু চিহ্ন আর কিছু দুর্বোধ্য চিত্র। তার ওপরের দিকে একটা স্ল্যাব, আর তার ওপরে রাখা আছে একটা বড় চামড়া দিয়ে বাঁধানো খাতা বা ডায়েরি। এছাড়াও একটা লাল ভেলভেট কাপড়ে মোড়ানো রয়েছে সম্ভবত একটা বাক্স। ঘরের মুখোমুখি দুটি দেওয়ালের ওপরে টাঙানো রয়েছে বড় বড় দুটো আয়না, ঠিক যেগুলো উনি হ্যালুসিনেশনে দেখতে পেয়েছেন সেই আয়না। মেঝে, দেওয়াল, আয়না সর্বত্র কালিঝুলি মাখা। ঘরের একধারে একটি লাল চামড়ার রেকলাইনার চেয়ার, একটা ট্রাইপড স্ট্যান্ডের ওপরে একটা ক্যামেরা, আর পাশের টেবিলে একটা প্রজেক্টর মেশিন। রেকলাইনারটায় অদ্ভুতভাবে স্ট্র্যাপ আর বকলেস আটা রয়েছে। এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট রস্ট্রামের ওপরে বইয়ের দুটি খোলা শেলফ, একটি ফুলদানি আর একটা পায়া ভাঙা চেয়ার। ফুলি ফিসফিস করে সেই লাল খাতাটা দেখিয়ে বলল, পড়ুন স্যার, সব বুঝতে পারবেন, পড়ুন। শ্যামলবাবু কম্পিত হাতে পাতা উল্টালেন। সব বিরূপাক্ষবাবুর হাতের লেখা। তার হৃদস্পন্দন দ্রুত। শেষের কয়েকটি পাতায় যা লেখা রয়েছে তার সারমর্ম হল, আমার সাধনা প্রায় সমাপ্ত। ও আমারই হবে। আয়নার মধ্যে ওকে রোজ দেখতে পাচ্ছি। আমার ভয় লাগেনি। শ্রীনন্দিনী যেন ও তো কিছু বাড়িটা আমার সাথে কথা বলে, আরো যেন কিছু চায়। পড়াটুকু শেষ হতেই হঠাৎ কিটকিট কিটকিট করে আওয়াজ করে প্রজেক্টরটা চলতে শুরু করলো। আধো অন্ধকারের সামনের দেওয়ালে প্রতিফলিত কম্পমান দৃশ্যায়ন যেন অবিশ্বাস্য। মৃত চিত্র পরিচালক বিরূপাক্ষ হাজরা হাত পা বাঁধা অবস্থায় রেকলাইনারে আধশোয়া, বিশুষ্ক মুখে তার দুই চোখ বিস্ফারিত। দ্রুত গতিতে বিড়বিড় করে যে মন্ত্র তিনি উচ্চারণ করছেন সেটা সংস্কৃত নয়, পালি বা প্রাকৃত হতেও পারে। अरे पिशाचिनी थिरो में ओम शांति। हे पिशाचिनी दारी दे इंच दो फुर्गे में मंज में देन तिंच में फुर्गाली मंज में। ओ ফুলের দিকে তাকাতে সেও ইশারায় বলল, ভাষাটা তারও অজানা। তারপরই হঠাৎ একটা মরণপ্রায় চিৎকার, একটা গভীর যন্ত্রণার গোঙানি। গলায় একটা ঘর ঘরের শব্দ এবং প্রজেক্টর মেশিন যেমন আপনা থেকে চালু হয়েছিল তেমনি হঠাৎ থেমে গিয়ে একটা অপার নীরবতা। ঘরের মধ্যে আবার অন্ধকার গাঢ় হয়ে গেছে। থমথমে আবহাওয়ার মধ্যে শ্যামলবাবু এক পা এগোতে গিয়ে কিসে যেন ঠক্কর খেলেন। নিচু হয়ে দেখলেন একটা ফিল্মের ক্যানিস্টার, তাতে বড় বড় করে লেখা রয়েছে দ্য ফাইনাল সিন। শ্যামলবাবুর রোগ চেপে গিয়েছিল। ফিল্মের রোলটা প্রজেক্টর মেশিনের মধ্যে লাগাতে গিয়ে দেখলেন তাতে কোনো রোল নেই। এতক্ষণ যা দেখছিলেন সেও কি তবে হ্যালুসিনেশন? ফাইনাল সিন দেখবার অদম্য ইচ্ছা থেকেই সাহস সঞ্চয় করে মেশিন চালু করতেই যে দৃশ্য ফুটে উঠল তার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। বিরূপাক্ষ বন্দী অবস্থায় শায়িত, আর তার
তার ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন শ্রীনন্দিনী, হাতে উদ্যত একটা ভোজালি। সেটা দিয়ে বিরূপাক্ষর বুকে অনবরত আঘাত করে চলেছেন। রক্তের ফোয়ারা ছিটিয়ে এসে লাগলো ক্যামেরার লেন্সে, আর সেই লেন্সের দিকে ভাবলেশহীন ভাবে একবার তাকিয়ে পুনরায় আঘাত করতেই থাকলেন। শ্যামলবাবুর মাথায় ঘুরপাক খাচ্ছে ডায়েরির শেষ পাতার লেখাটা। শ্রীনন্দিনী যেন। ক্যামেরার দিকে আরেকবার তাকালেন শ্রীনন্দিনী। তারপরেই মেশিন বন্ধ হয়ে ঘরময় অন্ধকার নেমে এলো। শ্যামলবাবুর মাথা ঘুরছে, গাটাও কেমন যেন গোলাচ্ছে। হঠাৎ দরজাটা এক ধাক্কায় খুলে গেল, আর একটা জোরালো টর্চের আলো এসে শ্যামলবাবুর চোখ ধাঁধিয়ে দিল। কি বুঝলেন মিস্টার সিং? আমি ফুলিকে বারণ করেছিলাম বৌদিমণি, এই স্যারকেও মানা করেছিলাম। বিরূপাক্ষ বাবুকে তাহলে আপনিই খুন করেছেন? কিন্তু কেন? বিরূপাক্ষ শক্তি চেয়েছিল, ক্ষমতা চেয়েছিল, এমন ক্ষমতা যা ওর এখতিয়ারের বাইরে, যাকে বশ করার কোনো গুণ ওর ছিল না। আমার আছে, এই ফুলি জানি। কি রে ফুলি, বল, আছে না? শ্যামলবাবু বিস্ময়াবিষ্ট হয়ে দেখলেন ফুলি জোরে জোরে মাথা নাড়ছে আর হাসছে। বিষয়টা আমি আমার কন্ট্রোলে নিই, এটা বিরূপাক্ষ একেবারে চায়নি। জানেন, আসলে ওর কোনো ধারণাই ছিল না এই অপার শক্তিকে কাজে লাগিয়ে কত কি হাসিল করা সম্ভব। ও একেবারেই শুধু একটা কেজো লোক ছিল, কোনো ঘোর প্যাচ ওর মধ্যে ছিল না। এই শক্তি সাধনা থেকে আমাকে প্রতি মুহূর্তে আটকানো। আমার কত খোয়াইশ বলুন, কত আকাঙ্ক্ষা, বিরূপাক্ষ সেসব একটাও পূরণ করেনি। তাই আমিও ওকে ছেড়ে দিইনি, ওকে যোগ্য শাস্তি দিয়েছি। ও না বুঝুক, আমি বুঝতে পেরেছিলাম কি অলৌকিক শক্তির অধিকারী হতে চলেছি, কিন্তু সেটা ওকে না সরালে তো সম্ভব ছিল না। ও তাহলে পুরোপুরি সাজানো ঘটনা, এ তো একটা ট্র্যাপ। এখন এখান থেকে বেরোনোর উপায় কি? মনে মনে প্রমাদ করলেন শ্যামল সেন। ভুরু কুঁচকে দিবাকরের দিকে তাকাতেই সে বলে উঠল, স্যার, আমি দাদাবাবুর চাকর ছিলাম, ওনার খাস লোক, কিন্তু এই ঘটনার পরে আমিও আটকে পড়েছি আপনার মতো। এখন আর কোনো উপায় নেই। আমরা সবাই আটকা, এই বাড়ি, এই অন্ধকার, এই আয়না, এই মোমবাতি, সবাই আটকা রয়েছি, সবাই। বলতে বলতে ফুলি হাতের ইশারায় শ্যামলবাবুকে ডাকল। মন্ত্রমুগ্ধের মতন উনি ওর কাছে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখলেন। সে প্রতিবিম্ব আকারে আয়তনে শ্যামল সেনের মতন হলেও তার চেহারা কেমন যেন মোচড়ানো, তার চোখে মুখে আতঙ্ক, চোখ গর্তের ভেতর বোঝা, চামড়া ফ্যাকাশে। হঠাৎ প্রতিবিম্বটা যেন ঠাট্টা করে তার দিকে তাকিয়ে দাঁত বার করে একবার হাসল। সেই অদ্ভুত দর্শন হাসি দেখে তার বুকের ভেতরটা কেমন যেন আনচান করে উঠল। আর তখনই তিনি বুঝতে পারলেন আয়নাটা যেন তার সত্তা, চেতনা, অবয়ব, ইন্দ্রিয় সব শুষে নিচ্ছে। ঘরটা ক্রমশ আরো অন্ধকার হয়ে আসছে, আর তার দম বন্ধ হয়ে আসছে।
যে বাড়িটা একদিন তাকে টেনেছিল সেই বাড়ি তাকে এখন গ্রাস করছে। প্যানিকের সর্বোচ্চ শিখরে পৌঁছে তিনি নড়াচড়া করতে চাইলেন, পালাতে চাইলেন, কিন্তু দেখলেন তার পায়ের ওপরে আর তার কোনো কন্ট্রোল নেই। চিৎকার করতে চাইলেন, কিন্তু একটা চাপা গোঙানির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা গেল না। শ্রীনন্দিনী মেঝেতে শায়িত শ্যামলবাবুর দিকে একটু ঝুঁকে বলে উঠলেন, ভালো করে দেখুন মিস্টার সেন, এইটাই কিন্তু আপনার ভবিতব্য ছিল। আপনি তো এই বাড়িরই একজন উত্তর পুরুষ, কি তাই না? আপনি এই বাড়িতেই বিলীন হচ্ছেন। এই যে পরম প্রাপ্তি, তাই নয় কি? আমি আমি আমাকে আমাকে ছেড়ে আমাকে আমাকে ছেড়ে অনেক যে দেরি হয়ে গেছে মিস্টার সিং, আপনি সব জেনে ফেলেছেন, আর তো কিছু করবার নেই। এই বাড়ি এখন আপনার, আপনিও এখন এই বাড়ি। আপনার অনেক আত্মীয় পরিজনের সঙ্গে আপনার শিগগিরই দেখা হবে শ্যামলবাবু। ভালো করে আশপাশে খুঁজে দেখবেন কেমন। সেন বংশের অনেক মানুষরা আপনার অপেক্ষায় রয়েছে। ওই যে আয়না দেখছেন, ওর ভেতরে সবাইকে আমি আপনি আমার আমার রাঙা পিসির ভাসুরের? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি নির্মলেন্দুর মেয়ে, আপনার পিসির ভাসুর। আপনার গোষ্ঠীর লোকেরা আমাকে বলেছিল ডাইনি। আপনার জেঠতুতো ভাই বিরূপাক্ষর বন্ধু ছিল, বিরূপাক্ষকে বারণ করেছিল আমাকে বিয়ে করতে। সেন গোষ্ঠী কিচ্ছু থাকবে না, সব নির্মূল করে দেবো। আপনার পিসিও আমাকে পছন্দ করতেন না, আমাকে অনেক কষ্ট দিয়েছেন। এখন ওরা সকলেই এই বাড়িতে বন্দি, যেমন আপনার ছোট কাকার ছেলেকে বন্দি করে এই বাড়িটা কিনেছি। আর এবার আপনারও একই অবস্থা হবে। এত নির্দয়, এতটা নিষ্ঠুর! ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ঘোলাটে চোখে তিনি দেখলেন তার প্রতিবিম্বের একটা ঠান্ডা, অপরিবর্তনীয়, অদৃশ্য শক্তি তাকে আয়নার মধ্যে প্রবেশ করিয়ে দিল। পরের দিন সকালে আকাশ একেবারে পরিষ্কার, চারিদিকে আলো ঝলমল করছে। দিবাকর শ্যামল সেনের ঘরে ঢুকে দেখল সে ঘরে একটা নতুন আয়না টাঙানো হয়েছে। তাতে একজন মানুষ অসহায়ভাবে দাঁড়িয়ে, তার চোখ বিস্ফারিত। চিৎকার করে সে কিছু একটা বলতে চাইছে, কিন্তু চারিদিক একেবারে নিস্তব্ধ। তিনতলার অন্য একটি ঘর থেকে নিষ্পৃহভাবে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিষ্প্রভ গলায় শ্রীনন্দিনী জিজ্ঞাসা করলেন, ফুলি, কেমন রিনোভেশন হলো বল? ফুলি হাসতে হাসতে মাথা নেড়ে পড়ল, ভালোই।
শুনছিলেন গল্পের তরী অরিজিনালসের তৃতীয় গল্প দ্য ফাইনাল সিন। কলমে সোমতীর্থ, শুভদীপ, শ্রীমন্ত এবং পৃথ্বীরাজ। গল্প পাঠে সৌপর্ণ। বড়বাবু JN রয়ের চরিত্রে শান্তনু, শ্যামলবাবু অতনু, শ্রীনন্দিনী হাজরা অনিন্দিতা, বিরূপাক্ষ হাজরা অর্ণব, দিবাকরের চরিত্রে দেশব্রত এবং ফুলি শুভাঙ্গী। আর গল্পের সূত্রধার আমি, বৃষ্টি। গল্পটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন তো গল্পের তরী অরিজিনালস আপনাদের কেমন লাগছে। আজকের মতো এখানেই বিদায়। আবার ফিরে আসবে গল্পের তরীর নতুন কোনো গল্প নিয়ে। শুভরাত্রি।